হ্যাঁ বললো না, মেন্টালি স্ট্রং হতে হবে, মাকে প্রচন্ড মেন্টালি স্ট্রং হতে হবে, কারণ এমন সময় বাচ্চা এত মায়াবী কান্না কাঁদবে না, তখন তুমিও কেঁদে ফেলবে। আমিও কেঁদেছি ইনুকে দেখে, ইভেন জামানও কেঁদেছে। এবার যাই হোক, আসল কথায় আসি এবং তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পুরোপুরি ইনায়াকে ফিডিংটা ছাড়ালাম। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজ তোমাদের সাথে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এটা নিয়েও তোমরা বেশ কয়েকদিন ধরেই জানতে চাইছিলে। তবে হ্যাঁ, ডেইলি লাইফস্টাইল ব্লগিং এর থেকে বা ব্লগের থেকেও তোমরা কিন্তু ইন্টারেস্টিং পার্ট আজকের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তোমরা অনেক দিন ধরেই বলছো, বেশ কয়েকজন দিদিভাই আমাকে বলছো যে দিদি তুমি কিভাবে ইনুকে ব্রেস্ট ফিড ছাড়ালে, এটা অনেকেই জানতে চাইছো। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি, তাহলে ইনফরমেশনটা সবার জানা হয়ে যাবে। আশা করছি যারা এখন এই টাইমটাতে রয়েছো তাদের তো কাজে লাগবে, এবং আগামী দিনগুলোতে যারা উডবি মম হচ্ছো বা হয়তো তোমার বেবির বয়স অল্প হয়েছে, কিছুদিন পরেও তোমাকে এই পদক্ষেপটা নিতে হবে, তো তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। তো আজকে ইনুর অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে বেশি শেয়ার করব। ওকে আমি কেমনভাবে কি করি বা কেমনভাবে ওকে আমি খুব ইজিলি খুব ওকে নিয়ে যে আমাকে খুব ঝামেলা করতে হয়েছে, খুব যে ধকল নিতে হয়েছে সেটা না, কিভাবে ওকে আমি আস্তে আস্তে করে এই জায়গাটাতে এনে দাঁড় করিয়েছি। কিভাবে এখন কিন্তু কমপ্লিটলি ইনু আর ফিড করে না, ইভেন দিনের বেলা তো করেও না, রাত্রিবেলাতেও করে না। বেশ কয়েকদিন আগে যেটা হচ্ছিল, দিনের বেলাটা বন্ধ করতে পেরেছিলাম, বাট রাত্রিবেলাটা সেটা পেরে উঠছিলাম না। বাট ফাইনালি সেটাও হয়ে গেছে, ও কিন্তু এখন কমপ্লিটলি আর ফিড করে না। তো কীভাবে করেছি সেটা তো তোমাদেরকে ডিটেলসে শেয়ার করবো। আপাতত আজকে ইনুর কিছু অ্যাক্টিভিটি দিয়ে বা ইনুর সংক্রান্ত বিষয় দিয়েই ভিডিওটা শুরু করছি। আমি এখন যেটা করবো, ইনুকে লাঞ্চ করাবো। ঘুম থেকে উঠে এখন তো আমি সকালবেলা ওকে যেটা দিই, হ্যাঁ যদি আমার এই ভিডিওর মাধ্যমে বা কথার মাধ্যমে কিছু ভুল হয় বা তোমাদের যদি মনে হয় দিদি তুমি ইনুকে এটা না দিয়ে আরও অন্য কিছু দিতে পারো, তাহলে সেটাও আমাকে অবশ্যই বলবে, কারণ সেখান থেকেও আমি কিছু না কিছু হলেও কিন্তু শিখতে পারি, অনেক কিছুই শিখতে পারি তোমাদের কাছ থেকেও। যাই হোক, এখন আমি ওকে লাঞ্চ করাবো। সকালবেলা ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ওকে স্নান ধানও করিয়ে দিয়েছে। এখন রিসেন্টলি কী হয়, ওকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঈষদুষ্ণ গরম জলে অল্প একটু মধু দিয়ে দিই। ওটা ও হানি টি বলে খুব ভালোভাবে খায়। তো যেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখেছো, আমরা যখন চা খাই তো তখন ওকে আমরা এটা করেছি যে ও জানে ওটা টি, চাই খাচ্ছে, হানি টি। তো সেরকমভাবে কিন্তু খুব মজা নিয়ে খায়। তো সকালবেলা ওই পার্টটা গেল। হ্যাঁ, ড্রাই ফ্রুটসগুলো গোটা গোটা কিন্তু এখন চিবিয়ে খেতে পারে না, বা আমার চিবিয়ে খেতে পারে না বলাটা ভুল, পারে ও আমন্ডটাতে একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে ওর জন্য তো আমি ড্রাই ফ্রুটসের পাউডার করে রাখি সাবস্টিটিউট। যখন আমি ওর সুজি বানাচ্ছি বা ওটস বানাচ্ছি, সেক্ষেত্রে আমি কিন্তু ওই পাউডারটা একটুখানি মিক্স করে দিই। আজকে ব্রেকফাস্টে যেমন ওকে আমি ওটস দিয়েছিলাম, তো ওই ওটসের মধ্যেই কিন্তু আমি এই যে ড্রাই ফ্রুটসের ওর জন্য যে পাউডার বানিয়ে রেখেছি, তো এই পাউডারটা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে থাকে হচ্ছে আমন্ড থাকে, ওয়ালনাট থাকে, তারপরে হচ্ছে পেস্তা থাকে, আর কাজু থাকে। এইগুলোকে হালকা ড্রাই রোস্ট করে আমি একদম মিক্সিতে পাউডার করে নিয়েছি। এবং দেখো 2 জার আমার কিন্তু এখানটাতে আছে। যখনই শেষ হয়ে যায় আমি আবার ওটা করে নিই, যেটা আমি যখনই ওর ব্রেকফাস্টেই আমি বেশি দেওয়ার চেষ্টা করি। একটু ড্রাই ফ্রুটসের পাউডারটা অ্যাড করে দিলে তাহলে ওর প্রপার নিউট্রিয়েন্টসগুলো পায়। হ্যাঁ, সবজি তো মাশাআল্লাহ আমার মেয়ে সব কিছুই খায়। আমি ওকে ছোটোবেলা থেকে একদম ছোট্ট থেকেই, যবে থেকে আমি সলিড স্টার্ট করি তখন আমি চালটা কম দিতাম, সবজি ওর জন্য বেশি ব্যবহার করতাম। ও কিন্তু সমস্ত রকমের সবজি খায়, এমন নেই যে ও এটা খায় না ওটা খায় না বা এটা খায় না বা মাছ খায় না, শুধু মাংস খায়, সেরকম ব্যাপার নেই। ইভেন মাংস তো খেতে পছন্দও করতো না। যখন ওর 1 বছর পূর্ণ হলো তখন ডক্টর বললো ওকে আস্তে আস্তে করে মাংসটা এবার দেওয়া শুরু করো, অ্যানিমাল প্রোটিনও তো ওর দরকার। তবে দেখে এখন চিকেনও মাসাল্লা খায়। তো আজকে ওর জন্য আমি যেটা বানিয়েছি সেটা মাছ, তবে আমি প্রেফার করি ওর জন্য একটু মাছটা দেওয়ার, প্রতিদিনই মাছ দেওয়ার চেষ্টা করি। আর একটুখানি মাংস দিলাম, কখনো শুধুমাত্র ডাল ভাত দিলাম, যে এমনটা না হয় মাছ মাংস খেয়ে খেয়ে হয়তো কোথাও আমরা গিয়েছি বা ডালটা খেতে পারছি না শুধু, সেরকমটা যেন না হয়। আমি ওকে চেষ্টা করি সমস্ত সিচুয়েশনে সমস্ত রকমভাবে যেন মানিয়ে নিতে পারে, সেরকমভাবেই কিন্তু ওকে আমি আস্তে আস্তে করে বড় করছি। হ্যাঁ, অবশ্যই যদি আমি কোথাও গিয়ে ভুল হয়ে থাকে আমাকে প্লিজ নক করো। তো যাই হোক, ওকে এখন আমি লাঞ্চ করাবো। আজকে ওর লাঞ্চের মেনুতে কি আছে দেখাই। আজকে ওর জন্য রয়েছে একদম গরম গরম ভাত এখানটাতে, আর যেটা দেবো আজকে মাছের ঝোল। আজকে পাবদা মাছ রয়েছে, পাবদা মাছের ঝোলটা দেবো এখানটাতে। একদম হালকা পাতলা করে পাবদা মাছের ঝোল বানিয়েছি, এটা দিয়েই ওকে আজকে আমি লাঞ্চ করিয়ে দেবো। আজ তোমাদের সাথে শেয়ার করব আগারোর ইলাইট রিচার্জেবল মিনি ইলেকট্রিক চপার। The mini electric chopper allows you to quickly and easily chop fruits and vegetables, making it simpler than ever for everyday cooking. Perfect for quick chopping,
mincing and processing. With a powerful 30-watt motor and sharp stainless steel blades, the chopper processes ingredients in just 30 to 60 seconds. Just add your ingredients, secure the lid and press on button. Minimize your meal preparation stress and enjoy more time with your loved ones. Charge the chopper on the go with the USB cable. The product can be used for up to 30 minutes with 4 hours of recharge. The chopper is lightweight and travel friendly, fitting seamlessly into your busy lifestyle. You can even take it on the go for picnics or vacation for quick and healthy snacks. The chopper comes with dual safety touch mechanism. The chopper won't start until the lid is locked properly in the given slots and the lid button is pressed. The one-touch push button operation not only makes the mini chopper easy to use, but it is also safe. Made with 100% BPA-free materials and developed to preserve all the natural flavors and prevent taste contamination. It is 250 ml and you will get 1 year warranty also. এবার বলি এত সুন্দর প্রোডাক্টটা তোমরা কোথা থেকে পারচেজ করবে। আমি আমার ডেসক্রিপশন বক্সের লিংক শেয়ার করে দেবো, সেই লিংকে ক্লিক করে তোমরা আগানোর এই সুন্দর চপারটা পারচেজ করে নিতে পারো। আর ইনুর প্লেটে খাবার নিতে গেলে আমাদেরকে একটু বেশি করে নিতে হয়, কেন কি না ওকে খাওয়াতে গেলে একটু আমাকে খেয়ে দেখতে হয়, প্লাস জামানকেও খাওয়াতে হয়, এইভাবেই ওকে খাওয়াতে হয়। তাই জন্য দেখবে সবসময় ওর প্লেটে একটু ভাতটা বেশি থাকে, বিকজ আমরাও একটু একটু করে খাই। দেখবে মাম্মা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, ওকে আমি কিন্তু পুরোটা বুঝিয়ে বুঝিয়ে কিভাবে করেছি। তিতি খাবে না? খাবে না কেন? না দাও না। কেন মা? দাও না। কি আছে তিতিতে? কি আছে? পোকা। পোকা আছে। আচ্ছা বাবা খেতে নেই, তুমি ভাতও খাও। ভাতও খেতে হয় তাই না মা? বেশি করে ভাতও খেতে হয়, ফ্রুটস খেতে হয়, তাই তো শোনা? তিতি খেতে নেই? নেই কেউ খায়? কেউ খায় না বা খেতে খেতে কথা বলতে নেই। তুমি আগে মুখের ভাতটা ফিনিশ করো। দেবো তো, সব দেবো মা। ইনু তিতি খাবে? খাবে না কেন? তিতি খায় না? ও মা তো হেভি ব্রেন ওয়াশ করেছে তোকে। হ্যাঁ মা কি বলেছে? ব্রেন ওয়াশটা কিভাবে করেছে? খেতে নেই, ইনু বড় হয়ে গেছে তাই না মা? রাতেও এখন খাচ্ছে না? ইনু রাতেও খাচ্ছে না? না ইনু বড় হয়ে গেছে, আমার সোনা বাচ্চা। হ্যাঁ মা, গুরুত্ব দিচ্ছে না, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝবে তো। না ফিশ 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 ফিশ। অনেক মাদেরকে বলতে শুনি আমার বাচ্চা তো খায় না বা একদম পছন্দ করে না ভাত খেতে, ভাত খাওয়া নিয়ে খুব ঝামেলা। হ্যাঁ হয় গো, সব বাচ্চা তো একরকম হয় না, তবে কিছু কিছু বাচ্চা এরকম হয় যে ভাত খেতে চায় না, বাকি সমস্ত খাবার খেতে চায়। ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে হয় না আমরা জন্মের পর থেকে যেমনভাবে বা ওকে আমরা যেমনভাবে আস্তে আস্তে করে সমস্ত জিনিসটা শেখাবো। বিশেষ করে আমি ইনুর দিক থেকে বিচার করে বলছি, আমার অভিজ্ঞতা তো ইনায়াকে দিয়ে, তো আমি ইনায়ের দিক থেকে ফিশটা নিয়ে নাও, এই যে ফিশ নাও মামা, তো আমি ইনুর দিক থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি যে কথাগুলো শেয়ার করব। ইনুকে আমি যেমন কি করি, ওকে খাওয়াতে গিয়ে তো অনেক কথা আমাকে বকবক বকবক করতে হয়, অনেক কিছু করতে হয়। এবার ওর অ্যাক্টিভিটির মাধ্যমে ওকে কিন্তু আমি খাওয়াই, আর খাওয়ানোর মধ্যে আমি ওর খাওয়ানোর মধ্যে অনেকটা গ্যাপ রাখি, যে এক্ষুনি এটা দিলাম তার কিছুক্ষণ পরে ওটা দিলাম, সেটা করি না। ওকে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের মধ্যে মিনিমাম আমি 4 ঘন্টা করে গ্যাপ রাখি, যাতে ওর খাওয়ার একটা ইচ্ছে বাড়ে। তার মাঝে যে আমি খুব চুটুর পুটুর ওকে খেতে দিই সেটা একদম দিই না। কি হয় না, বাচ্চাদের তো পেট তো ওইটুকু, ওরা কতটুকুই বা খাবে। এবার তার মধ্যে যদি আবার এই সমস্ত চুটুর পুটুর খেয়ে নিল, তো সেই ক্ষেত্রে ভাত খাওয়ার এনার্জি কী হয়েছে মা? কী হয়েছে মা? দাও, তাহলে ওদের ভাত খাওয়ার দেখবে এনার্জিটা থাকে না, একটু মানি খাও, এনার্জিটা থাকে না। তো তাই জন্যে আমি চেষ্টা করি, যেমন ওকে সকালবেলা ঘুম থেকে উঠে ওটা দিলাম, তারপরে হচ্ছে আস্তে আস্তে তারপরে ওকে আমি ধরো ব্রেকফাস্ট দিলাম, ব্রেকফাস্টের পরে স্নানের আগে ফল ইচ্ছে করে করছে, ফল দিই, ফল খেয়ে স্নান ধান করে। এবার স্নানের কিছুক্ষণ পরে ওকে আমি ভাত নিয়ে বসি। এবার ভাত খাওয়াতে নিয়ে অনেক গল্প করতে হয়, অনেক কিছু কথা বলতে হয়, তারপরে আস্তে 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 করে খেয়ে নেয়। হ্যাঁ দেখো, ওরা তো একটু বাহানা করবেই, তাই বলে আমাদের ধৈর্য হারলে হবে না, আমাদেরকে কিন্তু ধৈর্য ধরে
কিছু কিছু সময় হয় আমারও প্রচন্ড মাথা গরম হয়ে যায়, তবে ঠিক আছে ওকে খাওয়াতে হবে। মেন উদ্দেশ্য হচ্ছে ওকে খাওয়াতে হবে, তাই মানে একটু দৌড়ে একটু ঘুরে, তবে ওকে নিয়ে না খুব বলতে হয় না টাচুর, মানে ওকে নিয়ে যে আমাকে খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে, লাফালাফি করতে হয়েছে সেটা করতে হয়নি। মানে এই দিক থেকে সত্যি আমি খুব ব্লেসড যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে। আমি সব সময় এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ ইনুকে নিয়ে কিন্তু আমাকে খুব একটা যে ঝামেলা করতে হয়েছে সেটা করতে হয়নি। পুরানো সেই দিনের কথা বিকিরে বসে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। গান শুনিয়ে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ঘড়িতে এখন 5:30 বাজে। ইনায়া ঘুম থেকে ওঠেনি, জাস্ট ওঠার টাইম হয়ে গেছে। ও আর মিনিট 5 মধ্যেই উঠে পড়বে। ও ঠিক এরম টাইমটাতেই ঘুম থেকে ওঠে, তো উঠেই তো তখন ওর একটু খিদে খিদে পাবে। তো আমি এরকমই ওর যখন ওঠার টাইম হয় তার কিছুক্ষণ আগে এমন কিছু একটা রেডি করে রাখি যাতে ও উঠলে ওকে আমি খেতে দিতে পারি। তো আজকে ভাবছি নুডলস বানাবো। ওই যে সেদিন যে নিয়ে এসেছিলাম আটা নুডলসটা স্মার্ট বাজার থেকে, তো ভাবছি এটাই আজকে একটু বানিয়ে দিই, যেটা ওর খেতেও খুব ভালো লাগবে। তো আমি কিছুই না, এটাকে এখন বয়েল করতে দিয়ে যাবো। মানে ওর আজকে নুডলসটা আমি কেমন করে বানাবো, এর মধ্যে তেল ঠেল কোনো কিছু ইউজ করব না। আমার একটু সবজি, সমস্ত সবজি এর মধ্যে দিয়ে জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে অল্প একটু মশলা দিয়ে নামিয়ে নেব। মশলা বলতে এতে যে মশলাটা থাকে সেই মশলা আমি অ্যাড করি না, অল্প যদি মনে হয় একটু লবণ একটু হলুদ এই টাইপের মশলাগুলো অ্যাড করে আমি এর মধ্যে এটাতেই দিয়ে দিই। এই যে দেখো এটাকে আমি একটু ছোট ছোট করে ভেঙে দিচ্ছি যাতে খেতে ইনুর সুবিধে হয়। আর এর সাথে আমি আজকে সবজি অ্যাড করে দেবো, একটু গাজর দেবো, একটু বিনস দেবো অল্প একটু পেঁয়াজ। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা এটাকে বয়েল করে ফেলে আবার হচ্ছে একটু ডিম ঠিম দিয়ে ফ্রাই করে দিতে পারো। আমি আজকে ডিম ইনুকে এখন আর দিচ্ছি না, এভাবে একটু সবজি দিয়েই নুডলসটা বানিয়ে দিচ্ছি যাতে ওর একটু সবজিটাও খাওয়া হয়ে যাবে। আর নুডলস দেখলে তো বাচ্চারা, সব বাচ্চারাই খেতে খুব পছন্দ করে। চল গ্যাস অন করে দিলাম। এটা সব থেকে ইজিও হয় এবং খেতেও খুব ভালো লাগবে, দেখবে বাচ্চারা একদম সবজিটাও খাওয়া হয়ে যাবে। আর নুডলস দেখলে তো এমনি ওদের মন খুব খুশি। তোমাদের বললাম না তখন, বলার কিছুক্ষণের মধ্যেই উঠে পড়েছে। আর উঠে পড়ে হিসু হয়ে গেছে, পটি হয়ে গেছে, দিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ করে দিলাম। তিতি খাবে না কেন? জি হ্যাঁ, এই থু হয়ে গেল বাবা নে। কেন খাবে না আম্মু? নখ কেটে গেছে? তাহলে এখন কি খাবে মাম্মা? তুমি এখন কি খাবে? কই তুমি এগুলো করো কেন? ঘুম হয়েছে? শোনো আমার কথা, শোনো তোমার ঘুম হলো? আচ্ছা বাবা ঠিক করে দিচ্ছে। শোনো তুমি আমার কথাটা শোনো, তোমার ঘুম হলো? হ্যাঁ না কাটতে হবে না, আমি কেটে দেবো। পুরো জানো কখন ঘুমিয়েছে? 3টে নাগাদ তো হবেই, 3টে নাগাদ ঘুমিয়েছে। আর একদম 5:30টার দিকেও ঘুম থেকে উঠলো। 2.5 ঘন্টা, ও দুপুরবেলাটা ঠিক এরমই টানা ঘুম দেয়, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা একদম টানা ঘুম দেয়। আর ঘুম থেকে ওঠার পরে শুরু হয়ে যায় তোতা পাখির মতো বক বক। ঘড়িতে এখন সন্ধে 6টা বাজে। এই যে ইনুকে বসেছি একটু খাওয়াতে। ইনু এখন একা খাবে, নাও খাও। বসিয়ে দেবো? আচ্ছা গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। বলো তো কেমন? নাও গরম নেই মা, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দাও। নেই মাম্মা, তুমি হাত দিয়ে দেখো ঠান্ডা হয়ে গেছে। এই যে এরকম করে তুলতে হয়। হ্যাঁ না এবার, হ্যাঁ 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 নাও 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 মুখে দাও। কেমন মা? কেমন? হেভি হেভি বাবা রে, বলতে হেভি। খাও। কেমন?
ইনু তো দেখলেই খাওয়া দাওয়া করলো, আর আমরাও এই যে চা করে নিয়েছি, সন্ধ্যের চাটা জামানের জন্য আর আমার জন্য চা করে নিয়েছি। ইনু এখন খেয়ে দিয়ে ঘোরাফেরা করছে। এবার যাই হোক, আসল কথায় আসি এবং তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পুরোপুরি ইনায়াকে ফিডিংটা ছাড়ালাম। তোমরা তো জানো ফার্স্ট ডে থেকে ইনু কিন্তু ফার্স্ট ডে থেকেই হচ্ছে ফিড করে, আর ওর প্রথম থেকেই আমি মানে ও ছিল পুরো ব্রেস্ট ফিডিংয়ের ওপরেই ছিল, ফর্মুলা মিল্ক ও কোনোদিনই খেত না। হ্যাঁ, আমি হয়তো একবার দুবার দেওয়ার চেষ্টাও করেছি যে বাইরে কোথাও বেরোলে প্রবলেম হবে বা এই ভেবে কিন্তু দেওয়ার জন্য আমি ডক্টরকে বলেছিলাম, ডক্টরও কিছু সাজেস্ট করেছিল, ওকে 2-3টে দুধ চেঞ্জ করে করে দিয়েছে, তারপরেও দেখেছি মেয়ের আমার স্যুট করেনি। ওকে ফর্মুলা দিলেই কি হতো, ও হচ্ছে গিয়ে ফর্মুলা যেদিনটা দিতাম তার পরের দিন থেকে অনবরত 2-3 দিন শুধু বমি করতো। আস্তে করে যাও 2-3 দিন বমি করতো, মানে যেটাই খেত সেটাই, মানে হয়তো ফর্মুলা একদিন একবেলা খাইয়েছে আমাকে, আমি হয়তো একটু খাইয়েছি, তারপরের থেকে যতটাই মানে ফিড করতো, যেটা আমার ব্রেস্ট ফিড করতো সেটাও ও বের করে দিত, মানে 2-3 দিন কন্টিনিউ এরকম চলতো, পুরো বমি বমি করে দিত। তারপরে 2-3 দিন পরে গিয়ে ওর এই প্রবলেমগুলো ঠিক হতো। তো আমি প্রথমে ভাবলাম যে হয়তো কোনো প্রবলেম হচ্ছে, এরকম করে আমি 2-3বার ট্রাই করিয়েছি। তো ডক্টর যখন বললো যে না, ওর হচ্ছে ফর্মুলাটাই শ্যুট করছে না, ওকে ফর্মুলা মিল্ক দেওয়া যাবেই না। তো আলটিমেট প্রথম 6 মাস তো পুরোটাই ব্রেস্ট ফিডের ওপরেই ছিল, মাশাআল্লাহ সেরকম কোনো প্রবলেম হয়নি, না ওর হয়েছে না আমার হয়েছে। 6 মাসের পর থেকে 7 মাস থেকে ডক্টর সলিড স্টার্ট করলো। হ্যাঁ, সলিড বলতে কি, ও খেত প্রথমে ইসাম রাইসটা খেত, প্রথমে নেস্টাম খেত না, কিছু একটা নেস্টাম, হ্যাঁ নেস্টাম খেত। তো ওটা খেত, ওটাও শুধু আমি ওকে দিতাম, সকালবেলাটা দিতাম আর হয়তো দুপুরবেলা দিতাম এরকম, কিন্তু রাত্রিবেলা দিতাম না। শুধু প্রথমে মানে সকালটা শুরু করেছিল ডক্টর, হ্যাঁ শুধু সকালবেলাটা, তারপর দুপুরবেলা শুরু হলো, রাত্রিবেলা শুরু হলো, 3 বেলায়। তারপরে যখন একটুখানি বড় হলো 8 মাসের পর থেকে ডক্টর বললো ওকে এবার একটু করে খিচুড়ি দাও, একটু করে ডাল ভাত, সবজি ভাত, এই টাইপের জিনিসগুলো ওকে দেওয়ার চেষ্টা করো, একটুখানি গলা করে মিক্সিতে দিতে বারণ করতো। তো মিক্সিতে আমি হয়তো প্রথম দিয়েছি ইনায়াকে, তারপরে যখন তোমরাও সবাই আমাকে বলেছিলে যে দিদি মিক্সিতে দিয়ে অভ্যেস করো না, সেটা ওর ক্ষেত্রে কিন্তু খুব বড় একটা প্রবলেম হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে মিক্সিতে দেওয়া বন্ধ করে দিলাম, হাত দিয়ে ম্যাশ করে দিতাম, মাশাআল্লাহ ওটাই খেত ও। তো ওর জন্য এক্সট্রা ভাবে আমাকে খুব ঝামেলা করতে হয়নি, ও কিন্তু একদম নর্মাল আমরা যেটা ভাত ডাল করতাম, খিচুড়ি করতাম এরকমই খেত। তারপর যখন 1 বছর হলো ডক্টর তখন বলেই দিল ওকে যে ও হচ্ছে নর্মাল খাবার খাবে, ও কিন্তু এখন চিকেনও খেতে পারবে, মাছও খেতে পারবে, সবই খেতে পারবে। প্রথম ফলের মধ্যে ওর যেটা শুরু করেছিল, কলা শুরু করেছিল, তো কলাটা একটু করে ওই 6 মাসের পর থেকে কলা স্টার্ট করেছিল, তো কলাটাকে হাত দিয়ে ম্যাশ করে দিতাম, আর কলাটাও খুব পছন্দ করতো, ইভেন এখনো কলা ওর খুব পছন্দের খাবার। যাই হোক, এই তো গেছিল ডক্টরের ব্যাপারটা, 1 বছর পর্যন্ত খাবার রুটিন, সেটা তোমরাও অনেকে বলেছো, তাই আমি একটু ছোট্ট করে জাস্ট বলে দিলাম। এবার আসি, হ্যাঁ ওকে আমি 6 মাস পর্যন্ত পুরোপুরি খেত, 1 বছর পর্যন্ত মানে 2 বছর পর্যন্ত কিন্তু খুব ভালো রকমেরই ফিড করতো, মানে ভালো রকম যেমন একটা বাচ্চার করা উচিত সেরকমভাবেই করতো, তার উপরে খাবার দাবারও খেত। কিন্তু আমার তো ইচ্ছে ছিল যেটা আমি হয়তো 1 বছর 1.5 বছর পরে আমি ওকে আস্তে আস্তে করে ছাড়িয়ে দেবো, বাট ওই মা বা আম্মা সবাই বললো যে না অ্যাটলিস্ট 2 বছর ওকে ফিড করাও, আমাদের বেলায় তো 3 বছর 3.5 বছর পর্যন্ত আমরা করিয়েছি, তো অ্যাটলিস্ট 2 বছর পর্যন্ত করাও। তাহলে ঠিক আছে, বড়দের কথাটা অমান্য আমি করিনি, আমি 2 বছর কিন্তু খুব ভালোভাবে মানে একদম এই নভেম্বর এই কয়েকদিন আগে পর্যন্ত, 1 সপ্তাহ আগে পর্যন্ত বলছি আমি কিন্তু খুব ভালোভাবে ইনুকে ফিড করিয়েছি। দাঁড়াও, কিন্তু 1 বছর পর থেকে বা লাস্ট কয়েক মাস থেকে আমি যেটা ফিল করতে পারতাম, ইনুর কি করতো, যেহেতু ও বারে ফিড করতো, তো ওর কি হতো না, মানে খাওয়ার চাহিদাটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। আমি যেটা ফিল করলাম যে ও হচ্ছে নর্মাল ভাত খেত, ইচ্ছে হলে খেত, আবার খেত না, এরকম করতো, যে হয়তো কিছুটা খাচ্ছে আবার কিছুটা রেখে দিচ্ছে, মানে কারণ ওর খিদেটা তো হয়েই যাচ্ছে। বাট আমার একটু প্রবলেম হওয়া শুরু করলো, যে আমার একটু মাথা ঘুরতো, তারপরে হচ্ছে আমিও যেহেতু একটুখানি ভাবলাম যে না নিজেকেও নিয়েও একটু ভাবতে হবে, অনেকটা ওয়েট গেইন করে ফেলেছি, ওয়েট লসের কথা ভাবতে হবে, তো আমি যেহেতু আমার খাবারের কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছিলাম, তো আস্তে আস্তে আমারও একটু প্রবলেম হওয়া শুরু হলো। তখন আইলো কিনা এবার 2 বছর পূর্ণ হয়ে গেছে, সবাইকে জিজ্ঞেস করলাম, বললো আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি যদি ওকে পারো তাহলে তুমি ওকে আস্তে আস্তে তোমার মতো করে ছাড়াবে, কিন্তু একবারে ওকে ছাড়াতে যাবে না। এবার আমিও আমার অনেক চিন্তা ভাবনা করলাম, জামানের সাজেশন নিলাম, সব কিছু সবাইকে জিজ্ঞেস করে এবার আমি খুব মেন্টালি স্ট্রং হলাম যে না আমাকে এবার ওকে ছাড়াতে হবে। 2 বছর হয়ে গেল, আমাকে এবার 2+ হয়ে গেল, এবার আমাকে ওকে ছাড়াতে হবে।
এবার সব থেকে বড় কথা, যারা ব্রেস্ট ফিড করাও বাচ্চাকে, ব্রেস্ট ফিডিং মমদেরকে এই ব্যাপারটাকে পুরোপুরি ছাড়তে গেলে মেন্টালি খুব স্ট্রং হতে হয়। তার কারণ যখন তুমি একটা বাচ্চাকে কন্টিনিউ 2 বছর ফিড করাচ্ছ, বাচ্চা কিন্তু তোমার ওটাতে খুব ভালোভাবে অভ্যস্ত হয়ে যাবে। এবার হঠাৎ করে যখন ওটাকে ছাড়াতে যাবে, বাচ্চা কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি করবে যেটা বাবা মার মনটাকে কিন্তু খুব ভেঙে দেবে। তাই সব থেকে আগে বলবো মাকে এবং বাবাকে এবং বাড়ির লোকজনকে, বিশেষ করে মাকে খুব মেন্টালি স্ট্রং হতে হবে, তা নইলে কিন্তু তুমি পারবে না। যেটা আমি রিয়েলাইজ করলাম আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ বাচ্চা এমন সময় এমন অ্যাক্টিভিটি করবে না, বা এমনভাবে কান্নাটা করবে, তোমারই মায়া লাগবে যে না ঠিক আছে ছাড়ো, চলো না একটুখানি দিয়ে দিই। কিন্তু সেটাতে কিন্তু সলিউশন নয়, সেটাতে তুমি আরও প্রবলেমে পড়বে। যখন তোমার বাচ্চা বুঝে যাবে যে না আমি তো একটু কান্নাকাটি করলে বা এরকম করলে মা তো আমাকে দেবেই, তো সেক্ষেত্রে ও কিন্তু সেটার মানে সেটা ও করবে যে আমি এরকম করছি তাহলে আমার মা তো আমাকে দেবে, করবে। তাই জন্য মাকে প্রথমে আগে স্ট্রং হতে হবে মেন্টালি। যেই দিদিভাইরা আমাকে বারবার বলছে তুমি কিভাবে ছাড়ালে একটু বলো, আমি তো পারছি না, সেই দিদিভাইদের জন্যই আমি বলছি। তো আমি প্রথমে, অনেকে আমাকে অনেক রকম বলেছিল যে কোনো কিছু তেতো লাগিয়ে দিতে, কোনো কিছু তেতো ব্যবহার করতে, কালমেঘ পাতা, নিম পাতা বাটা, এই টাইপের জিনিসগুলো। তো আমি সেইগুলো সেকেন্ড অপশন ভেবেছিলাম। আমি ফার্স্ট অপশন যেটা ভেবেছিলাম এবং সেটাই আমার কাজে লেগে গেছে। ফার্স্ট অপশন ভেবেছিলাম যে ওকে আমি খুব বোঝাবো, ওকে আমি খুব বলবো, বলে আস্তে আস্তে বুঝিয়ে ওকে এই ব্যাপারটা থেকে সরিয়ে নিয়ে আসবো। ওকে আমি প্রথম আমি যেটা শুরু করলাম, দিনের বেলা যখন খেত, দিনের বেলা আমি আস্তে আস্তে করে কমাতে শুরু করলাম। ও যখনই হয়তো আমার কাছে আসতো ফিড করার জন্য, ওর মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আমি ওর সাথে খেলতে শুরু করলাম। এই মাম্মা চলো আমরা, ও যেহেতু টুকি খেলতে প্রচণ্ড ভালোবাসে, আমি ওর সাথে খেলতে শুরু করলাম। মানে আমার এক গাদাগুচ্ছের কাজ রেখে, সমস্ত কিছু রেখে আমি ওই টাইমটাতে যখন আমার কাছে আসতো একটু কান্নাকাটি, আমি বুঝলাম যে এটা ওর ফিড করার জন্য করছে, কিন্তু তখন আমি ওর সাথে খেলতে শুরু করলাম ওর মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য, যেটা ওইটা থেকে ওই ব্যাপারটা আস্তে আস্তে ভুলে যায়। বা ওই সময়টা আমি ওকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করলাম, ওই সময়টা আমি ওকে একটু জল দেওয়ার চেষ্টা করলাম, জল দিতে শুরু করলাম। তো এরম করে আমি দিনের বেলাটা একটুখানি কমালাম। যে দিনের বেলা যখন ও দিনের বেলা মোটামুটি ও 8 বার 10 বার আমাকে তো জ্বালাতন করতোই, তো 8-10 বারটাকে তো আমি ডিরেক্ট 0-তে করতে পারি না, তো সেটাকে আমি হয়তো আর প্রথমে 2 বার কমালাম। বুঝলাম যে না একটুখানি গ্যাপে দেবো, অনেকটা গ্যাপে দেবো, হয়তো সকালে দিলাম, তো তারপরে হচ্ছে গিয়ে আমি 12টা-1টার দিকে দিলাম, যে স্নানের পরে একটু দিলাম, তারপরে হলো কিনা ভাত টাত খাইয়ে একটু, মানে এরকম করে অনেকটা অন্তর গ্যাপ রাখতে। সেটা তুমি মা হিসেবে তুমি বুঝতে পারবে তোমার বাচ্চাকে তুমি কিভাবে ট্যাকেল করবে। তো সেরকমভাবে আমি দিনের বেলাটা ওকে গ্যাপ দেওয়া শুরু করলাম। প্রথম 2 দিন দেখলাম খুব একটুখানি ইরিটেট করছে, ও খুব বিরক্ত হচ্ছে। ওকে খুব বোঝাতাম আমি যে মাম্মা জানো খেতে নেই, তুমি বড় হচ্ছ মাম্মা, খেতে নেই, মাম্মার কষ্ট হয়, আমারও খুব কষ্ট হয় মাম্মা, আমার খুব কষ্ট, আমার খুব ব্যথা হয়, আমার খুব লাগে, খেতে নেই। বলছে মা সত্যি ব্যথা? ও নিজেই বলতে না মাম্মা আমি খাবো না ব্যথা। তো ও সেটা বুঝতে শুরু করলো। তারপরে হচ্ছে যখন আমি আরও টাইমটা আমি ওকে কমিয়ে দিলাম, তখন ও খুবই কান্নাকাটি বলতে কেমন কি, ও না মানে যে খুব জোরে কাঁদতো সেটা না, সেটার জন্য আমার আরো বেশি কষ্ট হতো। ঠিক এরকম করতো, খুব মায়াবী একটা কান্না কাঁদতো। তবুও খুব নিজেকে শক্ত করে রাখতাম যে না, এই জিনিসটা যদি আমি এখন না পারি তাহলে যত বড় হবে আমি আরোই পারবো না, ওর এই কান্নাটা আমি আরোই নিতে পারবো না। আরও ছোট থেকে যদি আমি ভুলিয়ে দিতে পারতাম তাহলে আরও খুব ভালো হতো। তো তখন আমি কি শুরু করলাম যে ওকে হচ্ছে ওই টাইমটাতে নিয়ে একটু গান শোনাতে শুরু করলাম, ওকে নিয়ে একটু একটু ঘুরতে শুরু করলাম, মানে মধ্যে কথা ওকে আমি খুব টাইম দিতে শুরু করলাম, আমার মাইন্ডটাকে ডাইভার্ট করতে শুরু করলাম, ওকে বোঝাতে শুরু করলাম যে মাম্মা তুমি এখন ঘুমিয়ে যাও। ওর অসুবিধা আরও বিশেষ করে হতো দুপুরবেলা ঘুমানোর টাইমটা, রাত্রিবেলা ঘুমানোর টাইমটা। রাত্রিবেলা কথাটা আমি পরে যাচ্ছি, আমি তুমি দিনের বেলাটা কী করে ছাড়ালাম সেটা বলছি। যে তবুও সকালবেলা থেকে উঠে খেলাধুলো করতো, এটা ওটা খেত হয়ে যেত, বাট দুপুরবেলা ঘুমোতে যাওয়ার সময় খুব ওর মানে কষ্ট হতো, আমি বুঝতে পারতাম। তো তখন আমি ওকে খুব বুঝিয়ে মাম্মা তুমি ঘুম থেকে ওঠো, তারপরে তোমাকে নিয়ে ঘুরতে যাব, পার্কে যাব, এখানে যাব ওইখানে যাব, মাম্মার তো ব্যথা কষ্ট হচ্ছে। ও খুব বুঝতো, বেসিক্যালি খুব বুঝতো, মানে আমার ওই ফার্স্ট টেকনিকটাই আমার কাজে লেগে গেছে যেটা আমি মানে শুরু করেছিলাম। তো খুব বুঝতো, একটু কানা করতো, দিয়ে আমার ঘাড়ে মাথা দিয়ে আমি এই ঘর ওই ঘর এদিক ওদিক পাইচারি করতাম, আর গান শোনাতাম, খুব গান শোনাতাম। তো গান শুনতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়তো। যখন ও ঘুমিয়ে পড়তো ওকে আমি আমার হাতের ওপর মাথা দিয়ে আস্তে আস্তে আমিও শুয়ে পড়তাম, দিয়ে তারপরে ওকে শুইয়ে দিতাম। তো ও দেখলাম
প্রথম দুদিন দেখলাম যে ঘুমালো, কিন্তু ঘুমটা ভেঙে যেত। এবার যখনই ঘুম ভাঙছে, ঘুমন্ত অবস্থায় আমি হয়তো একবার দিলাম, মানে ওর মানে জাগা অবস্থায় আমি দেওয়াটা আস্তে আস্তে বন্ধ করে দিলাম, যে যখন ঘুমোচ্ছে ও হয়তো বুঝতে পারবে না, তখন আমি ওকে দিতাম। তো 2-3 দিন ওর আমি ঘুমের মধ্যে দিতে শুরু করলাম, যে যখনও মানে ঘুম ভাঙছে, আদো আদো ঘুম, তখন দিচ্ছি, দিয়ে আবারও ঘুমিয়ে পড়ছে। এইভাবে দুপুরবেলাটা ঠিক আছে চলো করলাম। রাত্রিবেলা কিন্তু কন্টিনিউ খাচ্ছে। যে দুপুরবেলাটা তো হচ্ছে, রাতেরটা আমি কি করবো, কারণ রাত্রিবেলাটা আমার কাছে বেশি ডিফিকাল্ট মনে হতে শুরু করলো। কারণ একটা বাচ্চা যখন রাত্রিবেলা ঘুমিয়ে যাবে, ওই যে ভোরবেলাটা একটা দেখবে ওরা করে, মানে করে যে ফিড করার জন্য দেখবে উস ফুস করে, আর ওই সময়টা না দিলে খুব কান্নাকাটি করে, এটা হয়। তো আমি রাতের চিন্তাটা পরে করব, পরে বলছি। তো 2-3 দিন দুপুরবেলাটা এরকম করলাম, সারাদিন দিতাম না, শুধু ঘুমের মধ্যে দুপুরবেলা দিতাম। তারপরে এই 2-3 দিন পরে আমি কি করলাম, ও যখন ঘুমিয়ে পড়তো, আবার ফিট করার জন্য দেখতাম যে ও উসখুস করছে, মা মা করছে, ওকে আমি ঝাট করে কোলে তুলে নিতাম। কোলে তুলে নিয়ে ঘাড়ে মাথা দিয়ে আবার গান শোনাতে শুরু করলাম, আবার পায়চারি দিতে শুরু করলাম, আবার মানে একটু কষ্ট করতে হবে মাকে, আবার ওকে নিয়ে ঘুরে আবার দেখতাম আস্তে আস্তে ঘুমিয়ে পড়তো, দিয়ে শুইয়ে দিতাম। তো এরকম করে দুপুরের ঘুমটাও কমপ্লিট হয়ে যেত। দিয়ে আমি 4 দিনে একদম 4 দিনে দিনের বেলাটা বন্ধ করে দিলাম ওর। 4 দিনের মধ্যেই বুঝিয়ে, মানে খুব জোরে ইনায়া কান্নাকাটি করতো না, এটা আমার খুব ভালো দিক ছিল। কান্নাকাটি যেহেতু করতো না, তো 4 দিনে আমি দিনের বেলাটা পুরো স্টপ করিয়ে দিতে পারলাম। তারপরে যখন ও দিনের বেলাটা আমি ওকে ফিড করাটা আস্তে আস্তে বন্ধ করে দিলাম, তোমরা বললে বিশ্বাস করবে না, ওর খাওয়া দাওয়ারের চাহিদাটা বাড়লো, যেটা ও আগে করতো না। আমি পরে জামানকে দেখে মানে বললাম যে দেখতে পাচ্ছ ও ভাত কেন খেতো না, ও তো আমার কাছ থেকে খাবারটা পেয়ে যাচ্ছে না, একটু একটু করে খেতো, ওর মন ভরে যেত, ওর পেট ভরে যেত। ও যেটা হচ্ছে মেন খাবার, ও সেটা খেতেই চাইতো না, অল্প খেতেও রেখে দিত। কিন্তু এখন মাশাআল্লাহ ও কিন্তু প্রপার মিল নেয়, ব্রেকফাস্টও ভালোভাবে করে, লাঞ্চ, তারপরে ফল খায়, তারপর লাঞ্চ করে, তারপরে সন্ধ্যের টিফিনটা খায়। আবার সত্যি যুদ্ধ জয় করেছে, খুবই টাফ। দিয়ে ডিনারটাও কিন্তু একদম খুব ভালোভাবে এখনো করে। তো এই গেল আমার দিনের বেলার কাহিনী। এবার চলে আসি রাত্রিবেলাটা আরও ডিফিকাল্ট। রাত্রিবেলাটাও আমি কি করতাম, ওকে চেষ্টা করতাম রাতের খাবারটা একটু ঘুরে হলো পেট ভরে খাইয়ে দেওয়ার, যেন ওর খিদেটা না পায় আর মানে ফিড করতে না চায়। রাত্রেবেলাও খাইয়ে দাইয়ে লাইট ফাইট সমস্ত কিছু ঘরের অফ করে দিতাম, ছোট্ট একটা জিরো বাল্ব দিয়ে দিতাম, নানান গল্প শুরু করতাম। মা ও যেহেতু বিড়াল পছন্দ করে, বিড়ালের গল্প, কুকুরের গল্প, বিভিন্ন গান, ওর সাথে একটু নাচও করতে হতো। দিয়ে এরকম করতে আবার ওই ঘাড়ে মাথা দিয়ে পুরো বাড়ি লাইট অফ করে দিতাম। দিয়ে পায়চারি করে সবাই নিস্তব্ধ, চুপ, জামানকেও চুপ করে ওর কাজ বাজও বন্ধ করে দিতাম আমি, এরকম হতো। দিয়ে ওইভাবে রাত্রিবেলাটা ঘুম তো পাড়িয়ে দিলাম। এবার ঘুমিয়ে তো পড়লো, কিন্তু ভোরবেলা কি হবে, ওটাও মোটামুটি আমি ওটাকেও 3-4 দিন কন্টিনিউ করলাম, যে রাত্রিবেলা তখন ঘুমের মধ্যে দেওয়া শুরু করলাম, যে ও যখন জেগে থাকবে তখন দেবো না। জেগে থাকার মধ্যেই বলতাম যে মা কেটে গেছে, মা ব্লাড বেরোচ্ছে, মামা আমার ব্যথা আছে। হ্যাঁ, পিটি খাবে না, আর খাবে না কেন? দিয়ে ওরকমই রাতে 2-3 দিন আমি ঘুমের মধ্যে দেওয়া শুরু করলাম। হয়ে গেল 2-3 দিন হলো। তারপরে কি করলাম, ও যখনই ঘুম থেকে উঠে যেত আবার দুপুরবেলা টেকনিকটা অ্যাপ্লাই করলাম। আমি উঠে বসে যেতাম, খুব কষ্ট হয়েছে গো, শীতকালে খুব কষ্ট হয়েছে আমার। ওকে কোলে নিয়ে জলের বোতলটা সবসময় থাকতো, জল খাইয়ে দিতাম। বাচ্চাদের কি হয়, ফিড করতে চায় কেন, ওদের দেখবে রাতে ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায়, আমি যেটা বুঝলাম গলা শুকিয়ে যায়। তো গলা যখন শুকিয়ে তখন ওরা ছটফট করে, একটুখানি হয়তো ফিড করালে দেখবে আবার ওরা নর্মাল হয়ে ঘুমিয়ে পড়ে। তো আমি আবার কোলে তুলে নিতাম, একটু জল খাওয়াতাম, অনেকে আবার বিস্কিট টিস্কিটও খাওয়াই, তো আমার ইনুকে প্রয়োজন হয়নি। আমি ওইভাবেই জল ঠল খাইয়ে আবার কোলে নিয়ে গান শোনাতে ঘুম পাড়িয়ে দিতাম, আবার তারপরে শুইয়ে দিতাম। এরকম রাতে আমাকে কিন্তু 2-3 বার উঠতে হতো। এইভাবে করেই আমি ইনুকে পুরোপুরি ফিড ছাড়াতে পেরেছি। এটা তো ফার্স্ট অপশন গেল, যাদের বাচ্চা এরমভাবে বুঝে গেল তো ওয়েল অ্যান্ড গুড। এবার যাদের বাচ্চা বুঝলো না, এই ট্রিকটা মানে এই ট্রিকটা তোমার কাজে দিল না, সেক্ষেত্রে তোমরা সেকেন্ড অপশনে যেতে পারো, যেটা হচ্ছে সব মায়েরা বলে তুমি নিম পাতা বাটা দিতে পারো। সব থেকে হচ্ছে বাজে তেতো হচ্ছে কালমেঘ পাতা, যেটা আমার প্রয়োজন পড়েনি, ঠিক আছে। বাট যাদের এই অপশনটা কাজ করবে না, সেকেন্ড অপশন আমি বলছি, সেটা তোমরা করতে পারো। এটাতে বাচ্চার কোনো ক্ষতি হবে না। বাচ্চা কি করবে, হয়তো যখন কালমেঘ পাতা তো প্রচণ্ড তেতো, তো হয়তো 1বার নেবে 2বার নেবে, বাট ওই তেতোটা যখন ওর মুখে আসবে ওরা ভালো লাগবে না, হয়তো একটু কান্নাকাটি করবে, ওকে একটু বোঝাবে। বললো না, মেন্টালি স্ট্রং হতে হবে, মাকে প্রচণ্ড মেন্টালি স্ট্রং হতে হবে। কারণ এমন সময় বাচ্চা এত মায়াবী কান্না কাঁদবে না, তখন তুমিও কেঁদে ফেলবে। আমিও কেঁদেছি ইনুকে দেখে, ইভেন জামানও কেঁদেছে। মানে আমরা দুজন একদিন অঝরে কাঁদছি যে মেয়েটা সত্যি আমাদের বড় হয়ে গেল না, যে এই স্টেপগুলো আমাদেরকে এখন নিতে হচ্ছে। তো বাবা মা হিসেবে এটা
অবশ্যই করতে তো হবেই আমাদেরকে, এটা তো আমি সারা জীবন ওকে তো দিতে পারবো না, আমাকে তো ছাড়াতে তো হবেই। এবার যত টাইম যাবে এগুলো কিন্তু আরও একটা বাজে অভ্যেসে দাঁড়িয়ে যাবে, বিশেষ করে যখন বাইরে যাচ্ছি, কোথাও যাচ্ছি, ঠিক আছে, এই জিনিসগুলো তোকে মারপিট শুরু করে দেয়। তাই জন্যই এইগুলো যত বড় হবে তত কিন্তু আরও কষ্টকর হয়ে যাবে একটা বাচ্চার জন্য আমার মনে হয়। বা তুমি ডক্টরের কাছ থেকেও সাজেশন নিয়ে নিতে পারো, ঠিক আছে। আমার ডক্টর যেমন বলেছিল 6 মাস থেকে 1 বছর করাবে, তারপর আস্তে আস্তে তোমার যদি মনে হয় তুমি ছাড়াতে পারবে, দেন ওয়েল অ্যান্ড গুড, যখন ওর সলিডটা পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। অনেক বাচ্চা তো আছে 6 মাস 8 মাসের পরে আস্তে আস্তে ছেড়ে দেয়। সবার কথা শুনে আমি কিন্তু 2 বছর পরেই এই স্টেপটা নিয়েছি এবং ফাইনালি সাকসেস। এখন ইনু কমপ্লিটলি আর ফিট করে না, ও এখন বড় হয়ে গেছে মেয়ে আমার, অনেক বোঝে। আর মাশাআল্লাহ বলতে হয় না, আমার মেয়ে না অনেক বোঝে, যে ওকে আমি যে কথাগুলো বলি ও কি করে বোঝে আমি জানি না। একটা 2 বছরের বাচ্চা, ও কিন্তু ব্যাপারগুলো শোনে, বোঝে এবং পরে এমন এমন সময় আমাকে এমন এমন কথা বলে না, আমি অবাক হয়ে যাই। এবার সেকেন্ড অপশন বললাম কালমেঘ পাতা, সেটাতেও কাজ হলো না, চলে যাচ্ছি থার্ড অপশনে। থার্ড অপশানে তুমি হচ্ছে গিয়ে অবশ্যই ডক্টরের সাজেশন নিয়ে একটা মেডিসিনের দোকানে এমন একটা মেডিসিন পাওয়া যায়, ওটা কালমেঘ পাতার থেকেও তেতো, মানে ওই তেতোটা তুমি যদি একবার ইউজ করো তোমার কন্টিনিউ 1 সপ্তাহ থাকবে, এরকম তেতো, মানে এত বাজে তেতো। তো সেটা তুমি অবশ্যই যদি হয় ডক্টরের সাজেশন নেবে। আমি বলবো না যে ওটা ওষুধের দোকানে গিয়ে র্যান্ডামলি কিনে তুমি ওটাকে করো, তুমি ডক্টরের সাজেশন নেবে। যখন তুমি পারছো না, একদম তোমার আউট অফ কন্ট্রোল, তখন তুমি তোমার বাচ্চার যে ডক্টর রয়েছে ওনার কাছ থেকে পারমিশন নিয়ে তুমি যে এরকম একটা মেডিসিন পাওয়া যায়, এটাকে আমি ইউজ করতে পারি, বাচ্চার কোনো ক্ষতি হবে না, তো সেটা তোমরা করতে পারো। যেটা হচ্ছে সাংঘাতিক তেতো, মানে ওর ওপরে আর তেতো কিছু হয় না। এটা আমি থার্ড অপশন বললাম, ঠিক আছে। চেষ্টা করবে সবসময় বাচ্চাকে বুঝিয়ে কারণ একটা মা আর বাচ্চার বন্ডিংটা, ফিট করার টাইমটা যে একটা মা আর একটা বাচ্চার বন্ডিং বা একটা বন্ড, মানে এটা একটা অন্য রকমের। তো এই বন্ডটাকে ছাড়াতে গেলে মাকে কতটা শক্ত হতে হয়, বাচ্চাকেও তো শক্ত হতে হবে। হ্যাঁ, যদি তুমি অনেক দিন ধরে চেষ্টা করছো হচ্ছে না, তাহলে আমি বলবো যে তোমার বাচ্চা বড় হয়ে গেছে, কিন্তু তুমি চেষ্টা করছো, তোমার কোনো কিছুতে কোনো তেতো কাজ করছে, তা তুমি স্ট্রিক্টলি স্টেপ নাও যে না আমি দেবো না, সে যতই কান্নাকাটি করুক আমি দেবো না। দেখবে কাঁদতে কাঁদতে একটু জল ঠল খাওয়াবে, ঘুমিয়ে পড়বে, 2 দিন 3 দিন তুমি কড়া পদক্ষেপ নিতে হবে, এমনি ছেড়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এগুলো একদম লাস্ট অপশন। কিন্তু প্রথমেই তোমার বাচ্চার সাথে এই জিনিসটা করবে না, কারণ যেহেতু একটা বাচ্চা তোমার জন্মের পর থেকে ও এটাতে অভ্যস্ত, চেষ্টা করবে প্রথমে ওকে বুঝিয়ে তোমার এগুলোকে এই করে যে এটা করতে নেই, এটা খেতে নেই, যেটাতে ও খুব ঘৃণা করে। ইনায়া যেমন পোকা চুল এইগুলোকে না খুব করে, তো আমি কোনো কিছু মা পোকা খেও না, মা পোকা খেও না, তো বলে মা পোতা খাবো না, মা পোতা খাবো না। তো এই জিনিসটা ওর উপর দিয়ে খুব মানে কাজে দিয়েছিল। আমি মা পোকা খায় না, মা খেতে নেই, ছি। তো ওটা দিয়েই বুঝে গেছে এবং ওটা দিয়ে মাশাআল্লাহ ছেড়ে গেছে। এবার যাদের হচ্ছে না তাদের তো ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশন, 3টে অপশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম তোমরা করতে পারো, আশা করছি ছেড়ে যাবে। কারণ যত বড় হয় না, এটা একটা নেশার মতো কাজ করে, যত বাচ্চা বড় হয় নেশার মতো কাজ করে, এটাকে ডিটাচ করাটা খুব 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 মুশকিল হয়ে যায়। অ্যাটলিস্ট কিছু না হলেও ঘুমানোর টাইমটা চাই, যে সারাদিন লাগবে না, বাট ঘুমানোর টাইমটা লাগবে, তাই না। সবসময় সিচুয়েশন তো একরকম থাকে না। এবার বড় যত হচ্ছে, আলটিমেট একটা দিন গিয়ে তো আমাকে এটাকে ছাড়াতেই হবে, এটা তো আমি কন্টিনিউ করতে পারবো না। তো এই হচ্ছে গিয়ে এরকম ভাবে আমি ইনুকে ছাড়িয়েছি। ইনুকে ছাড়াতে গিয়ে আমার খুব একটা কষ্ট হয়নি, হ্যাঁ একটু তো হবেই, তো হয়ে গেছে। এবার বাচ্চা টু বাচ্চা ভ্যারি করে, আমি এরকমভাবেই ইনুকে ছাড়ালাম। আমার পার্সোনাল অভিজ্ঞতা যেইগুলো হয়েছে আমি সেইগুলোও শেয়ার করলাম। হ্যাঁ, এরপরেও যদি আমার অনেক দিদিভাইরা রয়েছে, অনেকেই রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স আছে, সেগুলোও তোমরা আমার এই ব্লগের নিচে কমেন্ট করে জানাতে পারো, যাতে যারা জানতে চাইছে তাদেরও কিন্তু এটা হেল্প হয়ে যাবে, যে এইগুলো ছাড়াও আমি যেগুলো বললাম সেগুলো ছাড়াও যদি কোনো অপশন থাকে তাহলে সেই দিদিভাইদের কাজে দেবে। কারণ যারা জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে। বা আমি যদি কোথাও ভুল হয়ে থাকি সেটাও আমাকে একবার নক করে জানাও। যাই হোক, চলো অনেকটা কথা বললাম, ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, তবে অনেক দিন ধরে তোমরা জানতে চাইছিলে তাই আমি এই ভিডিওটা শেয়ার করলাম, ঠিক আছে। তো আর এরপরে আর কি শেয়ার করব, ব্লগে প্রতিদিন তো দেখতেই থাকো ইনু রাত্রিবেলা কি খায় না খায়। ওর জন্য খিচুড়ি করব, একটু পরে আমি যাব খিচুড়িটা বানাতে। আর দুপুরবেলা যেমন করে ঘুম পাড়ালাম ঠিক একই প্রসেসে আমি ওকে রাত্রিবেলাতেও ঘুম পাড়াবো। ইনায়ার রাত্রিবেলা আমি ওকে 10টার দিকে খাওয়াই, 10:30 11টার মধ্যে ইনায়া ঘুমিয়ে পড়ে। কারণ এইদিকে ঘুম পাড়িয়ে দিই যেন ওইদিকে সকাল উঠতে পারে। যেহেতু ও ফিড করে না তাই আমি সকালবেলা একটু তাড়াতাড়ি বলতে কি 7টা আগে যেমন 8টা 8:30 9টা 9:30 পর্যন্ত ঘুমোতো, এখন চেষ্টা করি ও উঠে পড়ে, কারণ যেহেতু ফিড করছে না তো খিদে পাচ্ছে, 7টার মধ্যে উঠে পড়ে, 7টা 7:30টার মধ্যে উঠে পড়ে। তো
তখন হচ্ছে কি ওকে ওর প্রথমে আমি হানি টি দিই, তারপরে হচ্ছে কি ওর ব্রেকফাস্ট দিই, ঠিক আছে। তার এখন একটা প্রপার রুটিনেও চলে এসেছে, যেটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যে আমি কিভাবে ওকে সমস্তটা করতে পারবো। কিন্তু সত্যি মানে কি বলবো, বাচ্চা আমার খুব ভালো এটাই বলতে পারি, অনেক বুঝদার বাচ্চা, অনেক কিছু বোঝে, অনেক সিচুয়েশন বোঝে। ও যদি আমাদেরকে না বুঝতো তাহলে হয়তো আমি এইভাবে একা সংসার সামলে ব্লগ করে, কারণ আমাকে কিন্তু 2 জায়গার কন্টেন্ট বানাতে হয়, ইউটিউবের কন্টেন্ট বানাতে হয়, ফেসবুকের কন্টেন্ট বানাতে হয়, তারপরে হচ্ছে প্রমোশন ভিডিও রয়েছে, অনেক কাজ থাকে গো। কন্টেন্ট ক্রিয়েটারদের যারা করে তারা হয়তো জানি না কতজন বুঝবে না বুঝবে, অনেক কাজ থাকে, তারপরে এইগুলো এডিটের ব্যাপার থাকে। তো সব কিছু মিলিয়ে মিশে আমার বাচ্চা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো আমি একা হাতে পুরোটা করে উঠতে পারবো না। তোমরা তো দেখেইছো প্রথম দিন থেকে আমি ইনুকে কিন্তু একা হাতেই সামলাই। ইনু হওয়ার পরে কিছুদিন এসে আম্মাও ছিল, অবশ্য সবাই তো সাপোর্ট করেওছে, কিন্তু কতদিনই বা থাকবে, তাই না? ওইদিকে সবাইকে তো ফিরে যেতে হবে। তো সেই প্রথম দিন থেকে কিন্তু ইনুকে আমি একা হাতেই মানুষ করছি। হ্যাঁ, একটু ডিফিকাল্ট গেছে, অনেক কিছু বুঝতাম না, অনেক কিছু জানতাম না, সময়ের সাথে সাথে সমস্তটা শিখে গেছি। তো অনেক অভিজ্ঞতা অর্জনও করে নিয়েছি। জামানকে বলি সেকেন্ড বেবি আসলে আমার আর কোনো অসুবিধা হবে না, আমি একা সামলে নিতে পারবো, কাউকে লাগবে না। জাস্ট আ জোক, আমি জোক মারলাম। এখন সেরকম কোনো আমাদের প্ল্যানিং নেই, এখন হচ্ছে ইনুকেই খুব ভালোভাবে মানুষ করতে হবে, এটাই ইচ্ছা আছে। তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করো, ওকে অনেক আশীর্বাদ করো, যেন ও লাইফে একটা ভালো মানুষ হতে পারে, আফটার অল খুব ভালো মনের মানুষ হতে পারে, সেটা তো রয়েছে। এটা যেমন একটা দিক, তার উপরে হচ্ছে ওর কেরিয়ার। এখন একটা মেয়েকে স্বাবলম্বী হওয়াটা খুব দরকার, প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হয়ে পরবর্তী জীবনে এগিয়ে যাওয়াটা দরকার, ঠিক আছে? কারণ বিয়ে তো করতেই হবে, তার আগে স্বাবলম্বী হওয়াটা খুব দরকার। তো আমি আমার মেয়েকে যেন সেরমটা করতে পারি, হ্যাঁ, ওকে তৈরি করে দেওয়ার দায়িত্বটা তো আমাদের, আর আমরা তো করবো, তার সাথে তোমাদের দোয়া, তোমাদের আশীর্বাদ যদি থাকে নিশ্চয়ই আমরা পারবো। আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করো, হ্যাঁ। আর ইনুর মতো যারা ছোট ছোট বেবি রয়েছে তাদের জন্য রইল অনেক দোয়া, অনেক আশীর্বাদ, তারাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ইনুর জন্য দোয়া করো, ইনু যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। এই ভিডিওটা আমি তাহলে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা ওয়েট লসের ভিডিওটা চাইছো, সেটাও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো, ঠিক আছে? চলো, টাটা, গুড নাইট। গুড নাইট করবে, চলে এসো। আগে মায়ের কোলে বসো, মায়ের কোলে বসো, তাও ভালো হবে না, ওরকম না, কেমন ভাবে বলতে হয়, মায়ের তিতি খাবে না বলে, বাচ্চারা খায় না, খেতে নেই, হ্যাঁ আমি খাই না। এবার টাটা করে দাও, টাটা, বাই, আগে বাই করে দাও, বাই করে দাও, গুড নাইট, আল্লাহ হাফেজ, যাও এবার গুড নাইট করে দাও।